হ্যালো এভরিওয়ান, সবাইকে বেঙ্গল এডুকেশন সেন্টারে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়ব। তো আজকে আমরা ভারতীয় সংবিধানের ফিনান্স কমিশন সম্পর্কে জানবো, অর্থাৎ অর্থ কমিশন সম্পর্কে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি বলবো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, যেগুলি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ফিনান্স কমিশন সম্পর্কে জানব, অর্থাৎ অর্থ কমিশন। এই যে অর্থ কমিশন, এই অর্থ কমিশনটি কেন স্থাপন করা হয় বা কেন এস্টাবলিশ করা হয়? এই যে ফিনান্স কমিশন স্থাপন অর্থাৎ এস্টাবলিশ করার পেছনে একটাই মেইন উদ্দেশ্য হচ্ছে কি, যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে ফিনান্সিয়াল রিলেশনশিপ অর্থাৎ যে আর্থিক সম্পর্ক, সেই আর্থিক সম্পর্কটা বজায় রাখার জন্যই এই যে অর্থ কমিশনকে স্থাপন করা হয়েছিল। এটি স্থাপন করা কবে হয়েছিল? এটি যদি বলি যে 22শে নভেম্বর 1951 সালে এই যে ফিনান্স কমিশন এটি স্থাপন করা হয়েছিল। এবং এই যে ফিনান্স কমিশন এটি হচ্ছে কি একটি সাংবিধানিক সংস্থা। এটি তোমাদের অবশ্যই জানা উচিত যে এটি কি সাংবিধানিক সংস্থা হচ্ছে কি এই ফিনান্স কমিশন। এবং এই যে ফিনান্স কমিশন এটি সংবিধানের কত নং ধারায় রয়েছে? এই ফিনান্স কমিশন সংবিধানের 280 নম্বর আর্টিকেলে রয়েছে। কত? ধারা 280 নম্বর ধারায় রয়েছে এই ফিনান্স কমিশন। এবং এই ফিনান্স কমিশনকে কে নিয়োগ করে থাকেন? এই যে ফিনান্স কমিশন যেটা আছে, ফিনান্স কমিশনকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। এটি কিন্তু প্রত্যেক বছর নিয়োগ হয় না, প্রতি 5 বছর অন্তর অন্তর যে ভারতের রাষ্ট্রপতি আছে তিনি এই ফিনান্স কমিশনকে নিয়োগ করে থাকেন। কি বললাম? যে প্রতি 5 বছর অন্তর অন্তর বলতে কি বলা আছে? পর পর, ঠিক আছে, অর্থাৎ 5 বছর পর অন্তর রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন এই ফিনান্স কমিশনকে। নিয়োগ করেন। এই যে ফিনান্স কমিশন, এই ফিনান্স কমিশনের যে তোমার সদস্য হওয়ার জন্য এই যে ফিনান্স কমিশন এইখানে মোট 5 জন সদস্য রয়েছে। কি বললাম? যে ফিনান্স কমিশনে মোট 5 জন সদস্য কি থাকে। কি বললাম? যে ফিনান্স কমিশনে মোট 5 জন সদস্য থাকে। এই 5 জনের মধ্যে কিন্তু কি যে তোমার একজন থাকে কি, একজন সভাপতি থেকে। কি বললাম? এই 5 জন সদস্যের মধ্যে একজন থাকবে সভাপতি, বললাম একজন থাকবে কি সভাপতি, এবং বাকি যে তোমার 4 জন সদস্য, ঠিক আছে, বাকি 4 জন অন্যান্য সদস্য থাকে, ঠিক আছে, এই ফিনান্স কমিশনে। তো 4 জন থাকে অন্যান্য সদস্য। যদি আমরা দেখি যে ফিনান্স কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন, তো অবশ্যই আমাদের জানা উচিত যে ফিনান্স কমিশনের প্রথম যদি দেখি সভাপতি যে কে সি নিয়োগী,
কেসি নিয়োগী হচ্ছে কি যে ফিনান্স কমিশনের প্রথম প্রথম সভাপতি। কেসি নিয়োগী হচ্ছে কি যে ফিনান্স কমিশনের প্রথম সভাপতি। এবং বর্তমান যদি আমরা দেখি যে কে রয়েছে সভাপতি, তো বর্তমান যদি আমরা দেখি যে 16তম, কি বললাম 16, অর্থাৎ 16তম তোমার যে সভাপতি হচ্ছে কি ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। কি বললাম? ডক্টর অরবিন্দ অরবিন্দ পানাগড়িয়া হচ্ছে কি ফিনান্স কমিশনের বর্তমান সভাপতি হচ্ছে ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। এবং এই যে ফিনান্স কমিশন, এখানে সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার, তো আমরা এখন সেই যোগ্যতাগুলি দেখে নিই। তো ফিনান্স কমিশনের যোগ্যতা কি কি দরকার এখানে সদস্য হওয়ার জন্য। তো এই যে ফিনান্স কমিশনের সদস্য হওয়ার জন্য যদি আমরা দেখি যে যোগ্যতা, তো যোগ্যতা অবশ্যই যে তোমাদের যেটা রয়েছে প্রথম যে হাইকোর্টের বিচারপতি, কি বললাম যে হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা দরকার। হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা। বা যদি তোমার কেউ যদি বিচারপতি আগে ছিল তবুও হবে। তো এরপর যে তোমার 2 নম্বর যে যোগ্যতাটা অবশ্যই যে এই সদস্যকে কি যে তোমার প্রশাসন এবং আর্থিক বিষয়ে বিশেষ জ্ঞান অবশ্যই বা অভিজ্ঞতা থাকা দরকার। কি বললাম যে প্রশাসন ও আর্থিক বিশেষজ্ঞ বা আর্থিক বিষয়ে বিশেষ অভিজ্ঞতা থাকা দরকার। ঠিক আছে, বিশেষ অভিজ্ঞতা থাকা দরকার। ঠিক আছে, এই যে এবং যে তোমার সভাপতি হবে, অর্থাৎ সেই সভাপতিকে অবশ্যই তাকে পাবলিক অ্যাফেয়ার্সে তাকে বিশেষ তোমার নলেজ থাকতে হবে, অর্থাৎ জনকার্যে অভিজ্ঞতা। কি বললাম? জনকার্যে অভিজ্ঞতা থাকা অবশ্যই দরকার ফিনান্স কমিশনের যে সভাপতি থাকবে। এরপর দেখে নি যে তোমার এই যে সদস্যগুলি অযোগ্য বলে কখন বিবেচিত হবে। ঠিক আছে, কি বললাম যে অযোগ্য বলে বিবেচিত হবে যদি সেই ব্যক্তি, এখানে আমরা 1 নাম্বার লিখি, যদি সেই ব্যক্তি মানসিক অসুস্থতা থাকে তো অবশ্য সেক্ষেত্রে কি সে সদস্য হতে পারবে না। কি বললাম যে মানসিক অসুস্থতা থাকলে সে কি সে পারবে না, অর্থাৎ
অযোগ্য বলে বিবেচিত হবে। এরপরে 2 নম্বর, সে যদি দেউলিয়া ঘোষণা হয়, কি বললাম, দেউলিয়া, দেউলিয়া যদি ঘোষণা হয় সেক্ষেত্রেও সেই ব্যক্তি এই সদস্য পদের কি অযোগ্য হবে ঘোষণা হলে। এবং আর একটি আমরা দেখে নিই যে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে অনৈতিক অপরাধে যদি সে দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রেও সেই ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে। কি বললাম, অনৈতিক, অর্থাৎ বেআইনি কোনো কাজে কি অভিযুক্ত হলে, অনৈতিক কার্যে অভিযুক্ত এরপরে আমরা, এবং আমাদের জানা উচিত যে এই যে তোমার ফিনান্স কমিশনের সদস্যরা যে আছে এদের কার্যকাল বা তোমার বলো কার কি যোগ্যতা হওয়া উচিত সেগুলিকে পার্লামেন্ট যে আছে তারা আইন প্রণয়ন করে কি তারা আইন প্রণয়ন করে তারা কাটবে। এবং এই যে ফিনান্স কমিশন যেটা আছে এইখানে কি হয়, যে যারা সদস্য আছে তাদের যোগ্যতা কি হওয়া দরকার সেটা পার্লামেন্ট ঠিক করে আইন প্রণয়ন করে। কি বললাম, যে পার্লামেন্ট আইন প্রণয়ন করে ঠিক করে যে পার্লামেন্ট আইন প্রণয়ন, ঠিক আছে, পার্লামেন্ট আইন প্রণয়ন করে ঠিক করে যে যোগ্যতা কি হওয়া দরকার, ঠিক আছে, ঠিক করে যে ফিনান্স কমিশনের সদস্যরা যারা আছে তাদের যোগ্যতা কি হওয়া দরকার সেটি পার্লামেন্ট আইন প্রণয়ন করে ঠিক করে। এবং সবার শেষে আজকে আমরা জানবো যে ফিনান্স কমিশনের কাজ কি। ফিনান্স কমিশনের কাজ হচ্ছে কি, যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে রাজস্ব বন্টন, সেই রাজস্ব বন্টনের কাজকে করে তোমার এই ফিনান্স কমিশন। কি বললাম, রাজস্ব বন্টন। যদি আমরা দেখি কাজ দেখি, কি বললাম যে কাজ, ফিনান্স কমিশনের কাজ কি, যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কে কতটা রাজস্ব কি তাদের প্রাপ্ত, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের কাজ করে কে, এই ফিনান্স কমিশন। রাজস্ব অর্থাৎ ট্যাক্স, বর্তমান কি জিএসটি। তো এরপর আমরা দেখি যে 2 নম্বর যদি আমরা দেখি যে কেন্দ্রীয় অর্থাৎ যে তোমার রাজ্য সরকারগুলিকে আর্থিক যে অনুদান, অর্থাৎ ভারতের সঞ্চিত তহবিল থেকে যে তোমার আর্থিক অনুদান সেটি দেওয়ার ব্যবস্থা করে কে, যে তোমার এই ফিনান্স কমিশন। কি বললাম, রাজ্য গুলিকে আর্থিক যে অনুদান দেওয়ার কাজটি কি করে এই ফিনান্স কমিশন। আর্থিক অনুদান দেওয়ার কাজ। তো আজকে আমরা ফিনান্স কমিশন সম্পর্কে এটুকুই জানলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে যদি কাজে আসে
তো বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে।